নমস্কার সবাইকে, বিধির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন হিমানীশ গোস্বামীর লেখা একটি গল্প, ওয়াটসনের বোকামি। তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। গোয়েন্দা দে তার পড়বার ঘরের জানালার পাশেই একটি রকিং চেয়ারে বসে একখানি পুরনো গোয়েন্দা কাহিনী পড়ছিলেন। কাহিনীটি তিনি এর আগে পড়েননি। শার্লক হোমসের কিছু কিছু কাহিনী তিনি ছোটবেলায় পড়েছিলেন, কিন্তু তারপর আর ওসব গল্প কাহিনী পড়ার সময়ও পাননি, আগ্রহও হয়নি। গল্পের গোয়েন্দাদের সম্বন্ধে তার প্রথম থেকে কিছুটা বিতৃষ্ণা। তার কারণ তারা অত্যন্ত বেশি মাত্রায় পরিচিত। তারা বাস্তব জগতের অধিবাসী না হয়েও যে পরিমাণ ভক্তি শ্রদ্ধা উপভোগ করেন তার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। একজন গল্পের গোয়েন্দা যে চটপট রহস্যের সমাধান করে ফেলেন তার কারণ আর কিছুই নয়। লেখক যে রহস্যগুলি সৃষ্টি করেন সেগুলি লেখকেরই সৃষ্ট নায়ক অথবা গোয়েন্দা প্রবর বহু জল ঘোলা করার এবং প্রচণ্ড ন্যাকামি করার পর সেটা সমাধান করেন। গোয়েন্দাদের কাছে তাই গোয়েন্দা কাহিনীগুলি ছিল অতিরিক্ত রকমের আর্টিফিশিয়াল। এসব কাহিনীর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, আর যার সঙ্গে বাস্তবের মিল নেই সেগুলি পড়ার অর্থ হচ্ছে সময় নষ্ট করা। কিন্তু সময়ের যেখানে অভাব নেই আর সময় কাটানোর জন্য যখন কোনো লাভজনক কর্মের হদিশও নেই, তখন বই সে তো গোয়েন্দা গল্পই হোক আর যাই হোক, না পড়ার কোনো অর্থ হয় না। বইটির নাম অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোম। বইটি তিনি পড়ছিলেন তার এক ক্লায়েন্টের কাছ থেকে 1934 সালের ডিসেম্বর মাসে। ভোজনগরের মহারাজ রামভোজ বাহাদুরের প্রিয় কুকুর তেন চুরি হয়ে যায়। সেই কুকুর উদ্ধারের জন্য পুরস্কার ঘোষিত হয় 2000 টাকা। তখনকার আমলে 2000 টাকার জন্য অর্থ অন্য। যাই হোক, তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে তেনকে উদ্ধার করে পুরীর সমুদ্রের থেকে যায়। কৃতজ্ঞ রামভোজ বাহাদুর নিজের হাতে বইটি তাকে দিয়েছিলেন সেই কবে। এখনও কিন্তু বইতে নতুনের গন্ধ আছে। তার সম্পর্কে যদি কেউ লিখত তাহলে এরকম কত কাহিনী যে তিনি দিতে পারতেন লেখককে, কিন্তু তার কাহিনী লিখবার কোনো লেখক ছিল না, কোনো সম্পাদক কিংবা প্রকাশকও ছিল না। থাকলে সেই কাহিনীর গুণে তিনিও আজ পৃথিবী বিখ্যাত হয়ে উঠতে পারতেন। কিন্তু কি করলে কি হতো সে নিয়ে আর তিনি চিন্তা না করে শার্লক হোমের একটি কাহিনী দ্য স্ক্লেপার্ড ব্যান্ড পড়তে শুরু করলেন। কয়েক লাইন পড়তে না পড়তে আকাশে ঘন ঘটা করে বৃষ্টি পড়তে শুরু করলো। কাঁচের জানালা বন্ধ করে দিলেন তিনি। ডান দিকের সাইড টেবিলের ছোট্ট একটা ল্যাম্প ছিল, সেটাকে জ্বেলে দিলেন। তারপর আবার আগ্রহের সঙ্গে পড়তে শুরু করলেন গল্পটি অবশ্য বহু ইংরেজি এবং বাংলা পাঠকের জানা একটি ভয়াবহ কাহিনী। কেমন করে একজন ডাক্তার তার স্ত্রীর আগের পক্ষের 2 যমজ মেয়ের একসঙ্গে সাপের কামড় খাই, মেয়েটি অন্যটিকেও শেষ করতে গিয়ে অবশেষে সেই সাপের কামড়ে নিজেই মারা পড়লেন। তার কাহিনী পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে ওঠে। ডাক্তারের নাম হচ্ছে গ্রামাইস রায়লট একদা ছিলেন কলকাতায়। এই যমজ 2 বোনের একটির নাম জুলিয়া সাপের কামড়ে মারা যায়, যদিও করোনারের তদন্তে তা ধরা পড়েনি। অন্যজনের নাম আমরা জানি হেলেন। সারের স্টোক মোড়ানো একটি বিশাল বাড়িতে ডক্টর রায়লট থাকতেন। তিনি খুব বড় জমিদার বংশের লোক হলেও তার আর্থিক সঙ্গতি তেমন ছিল না। যা টাকা তিনি ভারতবর্ষে জমিয়েছিলেন তা খরচ হয়ে গিয়েছিল মোকদ্দমায়। তিনি রাগের বশে ভারতবর্ষে তার মোটরলাই খুন করে ফেলেছিলেন। ফাঁসির হাত থেকে কোনো মতে বেঁচেও গিয়েছিলেন। কাহিনীটি পড়ে গোয়েন্দা দিয়ে খুব উত্তেজিত হয়ে উঠলেন। শার্লক হোম না থাকলে হেলেন মারা পড়ত এবং হেলেন এবং জুলিয়ার বরাদ্দ টাকা ডক্টর রায়লট ভোগ করতেন। এমনিতেও এই টাকাগুলি রায়লট ভোগ করেছিলেন, কিন্তু জুলিয়ার বিয়ে ঠিকঠাক হওয়ার পর জুলিয়া মারা পড়ে। 2 বছর পর হেলেনের বিয়ে যখন ঠিক হয় তখন হেলেনও বুঝতে পারল তার বিপদ ঘনিয়ে আসছে। শার্লক হোমসই হেলেনকে বাঁচিয়ে দিলেন এবং তা অতি আশ্চর্যভাবে। কি আশ্চর্য কাহিনী এটা! গোয়েন্দা দিয়ে এটি পড়ে অভিভূত হয়ে পড়লেন। নিজের মনেই বললেন, বাহ, বেশ বেড়ে ডিটেকটিভ। এই সময় হঠাৎ দরজায় ঝনঝন করে ঘণ্টার
নড়ার আওয়াজ হলো। তিনি নিজে গিয়ে দরজা খুলে দিলেন। এই বৃষ্টির মধ্যে যদি কোনো ক্লায়েন্ট আসে, মনে মনে সে দুরাশা হয়তো ছিল। দরজা খুলতে কিন্তু ঢুকে পড়লেন গোয়েন্দা দাঁ। বললেন, বাপরে বাপ, রাস্তায় বেরিয়েছি আর কি বৃষ্টি। রিক্সা করে আসতে হলো, একটুকু পথ নিল 75 পয়সা। ডাকাতি ডাকাতি শুরু হয়ে গেছে আজকাল, উফ। গোয়েন্দা দে বললেন, আসুন আসুন। একা একা সময় কাটানোর জন্য গোয়েন্দাগানি পড়ছিলাম। খাসা কাহিনী মশাই, শার্লক হোমসের সব অদ্ভুত কাণ্ড কারখানা পড়েছেন? অদ্ভুত কাণ্ড কারখানাই করতো বটে লোকটা। উফ, কি অসম্ভব বিচ্ছিরি লোকটা ওই ডক্টর রায়লট, বললেন গোয়েন্দা দে। গোয়েন্দা দা বললেন, আপনিও ঠকেছেন তাহলে? গোয়েন্দা দে বললেন, তার মানে? গোয়েন্দা দা বললেন, ওয়াটসন ঠকেছিল, আপনিও ঠকলেন। ওয়াটসনও ঠকেছিল? জিজ্ঞাসা করলেন গোয়েন্দা দে। গোয়েন্দা দা বললেন, সমস্ত ব্যাপারটাই তো ওয়াটসনকে ঠকানোর জন্য। ডক্টর রায়লট অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাকে খুন করা পর্যন্ত হোমসের বিস্তৃত রীতিমতো অন্যায় হয়েছে। গোয়েন্দা দে আঁতকে উঠে বললেন, ডক্টর রায়লট তো সাপের কামড় রোগ। ডক্টর রায়লট নিজের সাপ। শার্লক হোমস কেমন করে খুন করলো তাকে? গোয়েন্দা দা বলেন, আপনি একজন যাকে বলে গেঁয়ো। ভালো কথায় বলতে গেলে বলতে হয় সারল। সাপটা ডক্টর রায়লট এবং এ ধরনের কোত্থেকে হলো? সাপটা তাহলে কার? জিজ্ঞাসা করলেন গোয়েন্দা দে। গোয়েন্দা দা বললেন, সাপটা যে হোমসের পোষা সে বিষয়ে নিঃসন্দেহ। অবশ্য সন্দেহের কামড়েই সে ডক্টর রায়লট মারা পড়েছেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই। আমার ধারণা যে সাপটির কামড়ে ডক্টর রায়লট বা জুলিয়ার মৃত্যু হয়েছে বলে মনে করা হয়েছে তা মোটেই বিশ্বাসযোগ্য সাপ নয়। হয় সেটা একটা অতি নিরীহ সাপ, অথবা সেটা একটা রাবারের সাপ। আমার দৃঢ় ধারণা সাপটি রাবারের। তার মানে? গোয়েন্দাদের জিজ্ঞাসা করলেন। গোয়েন্দা দা একটি ইজি চেয়ার টেনে নিলেন। ততক্ষণে গোয়েন্দা দে এতই অভিভূত হয়েছিলেন যে গোয়েন্দা দাকে বুঝতে পর্যন্ত বলা হয়নি। ব্যাপারটা বুঝতে পেরে তিনি বললেন, এই দেখুন, কথায় কথায় আপনাকে যে বুঝতে বলবো তাও ভুলে গেলাম। চা? চা, বললেন গোয়েন্দা দা। চা আসবার আগে আপনার আগের প্রশ্নের জবাবটা দিয়ে নিই। ডক্টর রায়লটকে হোমসের বান্ধবী হেলেন সাপের বিষভর্তি সিরিজ দিয়ে কুপকাত করেছিল। হোমসের বান্ধবী হেলেন? হোমসের বান্ধবী? গোয়েন্দা দা বললেন, হোমসের বান্ধবীই তো। ইনফ্যাক্ট আমার থিওরি হচ্ছে এই যে বহুদিন যাবৎ হোমসের সঙ্গে হেলেনের একটি চলছিল, যদি জুলিয়াকে এবং সৎ বাবা ডক্টর রায়লটকে পৃথিবী থেকে সরানো যায় তাহলে হেলেন তার মায়ের সমস্ত সম্পত্তি পেতে পারে। বছরে বুঝতে দেখে তখনকার আমলে গত শতাব্দীর শেষ তাকে 750 পাউন্ডের অর্থ কী? ওই টাকার উপর ছিল হোমসের নিরুদ্ধার লোভ। ফলে সে হেলেনের সঙ্গে একটা জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রথমে সে তার যমজ বোনকে খতম করে হোমসের সাহায্যে, কিন্তু অদ্ভুত বিষের সাহায্যে, যা কিনা সাপের বিষ কিছুইতেই নয়। সাপের বিষ হলে করোনায় নিশ্চিত করে ধরতে পারত, কিন্তু গল্পে দেখতে পাচ্ছি সেটা যে বিষ তা পোস্ট মর্টমে ধরা পড়েনি। প্রথম খুনটিতে সাফল্য লাভ করার পর হোমস বেশ কিছুক্ষণ চুপচাপ রইল। তারপর খুন হলে সেই অঞ্চলে নিদারুণ চাঞ্চল্য হতো এবং ফলে সমস্ত দেশের দৃষ্টি সেই দিকেই যেত। 2 বছর পার হলো। তখন হোমস ঠিক করলো এবং এবার বুড়ো রায়লটকে মারার বিষয়ে প্রয়োজন। প্রথমে মৃত্যুটা প্রচণ্ড রহস্যময় ছিল, কিন্তু হেলেনের উপর কারো সন্দেহ হওয়ার কথা নয়। তার সন্দেহ হতো ওই বুড়োটার উপরই। তার কারণ ছিল, বুড়ো লোকটি ছিল প্রচণ্ড একগুঁয়ে এবং বদরাগী, যে রাগের মাথায় তার বটলারকে পর্যন্ত আঘাত করে ফেলে সে মারা যায়। যে লোক বদরাগী সে কিন্তু অধিকাংশ সময় ভেবেচিন্তে কাজ করে না। যাই হোক, বুড়ো একদা একটা লোকে খুন করেছিল, এই ঘটনাটা জানা থাকায় যা কিছু সন্দেহ তার সমস্ত ওর উপরই হয়েছিল। কিন্তু বুড়ো একগুঁয়ে এবং বদরাগী ছিল। কোনো লোক তাকে পছন্দ করতো না। তার কারণ বুড়ো কাউকে বেজায় করতো না। এখানেই আমার প্রথম মনে হয় বুড়ো নির্দোষ, কেননা যে অপরাধী সে স্বভাবতই তার স্বভাবকে ভালো মানুষ মতন করে আনে, অর্থাৎ যার মনে যত প্যাঁচ সে তত শক্ত। ঠান্ডা মাথায় হত্যা করার মতন চরিত্র রায়লটের নয়। তাছাড়া ডক্টর রায়লট ছিল সত্যিকারের একজন খেয়ালি লোক। সে দুনিয়ার অদ্ভুত জাত। নিজেদের জমি আশ্রয়ও দিয়েছিল। সে যদি তার মেয়েকে খুন করতেই চাইবে তাহলে সবাই সাহায্য সে সহজেই করতে পারত, অথবা কোনো অসুখ হলে চিকিৎসা বিভ্রাট ঘটানো তার পক্ষে খুবই সম্ভব ছিল এবং সহজও ছিল। অসুখ না হলে অসুখ সৃষ্টি করাও তার পক্ষে সম্ভব।
গোয়েন্দা দা বললেন, সারল্য তো দোষ নয়, গুণ। দুঃখ এই যে দেশ সরল লোকটাই বেশি, বদমাইশি কম। তা নইলে এমন একটা কালো বিস্ত্রীর বর্ষাকালে আজ পর্যন্ত একটা ভালো মতন অপরাধ হলো না। আমাদের বাঁচার জন্য কারোর কি কোনো দায়িত্ব নেই? গোয়েন্দা দে বললেন, আশা রাখুন দাদা, আশা রাখুন। ভাগ্য সকলের কি একই রকম যায়? হতাশ হয়ে পড়লে চলবে কেন? কালই তো দেখবেন সকালের জগতে দামে কেউ একটা নিরুদ্দেশ হয়েছে, কিংবা হয়তো খুন হয়েছে। আশা আশা রাখুন, দেখবেন দুঃখের আকাশ পরিচ্ছন্ন হয়ে আসছে। এই নিন, চাটা এসে গেছে। চায়ের কথায় গোয়েন্দা তা একটু নড়ে চড়ে বসলেন, কোনো কথা বললেন না। বৃষ্টি আরও জোরে এলো। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।